নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনেক আশা উদ্দীপনা জাগিয়ে ব্রিগেড শেষ পর্যন্ত হল। বামপন্থী গণসংগঠনের ডাকে এই ব্রিগেডে ভিড় কেমন হয়েছিল, চর্চা সারাদিন সেটা নিয়ে হচ্ছিল। কেউ বলছিলেন যে যা মাঠ তার অনেকটা মাঠকে ছোট করে আনা হয়েছিল, তাও ব্রিগেডটা ভরল না। কিন্তু শেষ পর্যন্ত ব্রিগেডে বেশ কিছু মানুষ এসছিলেন গ্রামগঞ্জ মফস্বল থেকে চেষ্টা চরিত্র করে। সেই ব্রিগেডে বেশ কিছু মানুষজনকে এখনও যারা বামপন্থী রাজনৈতিক কর্মী আছেন গ্রাসরুট লেভেলে তারা নিয়ে এসেছিলেন, এবং সেখানে যারা যারা বক্তৃতা রাখলেন, তারপর মোহাম্মদ সেলিম শেষকালে বক্তৃতা রাখলেন। সমস্ত ব্রিগেডের এই প্রস্তুতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে গত 2 মাস ধরে বামপন্থীরা গ্রামে গ্রামে মফস্বলে ছোট ছোট ঘরোয়া বৈঠক করেছেন, উঠোন বৈঠক করেছেন, ছোট ছোট পথসভা করেছেন, এবং শেষ পর্যন্ত ব্রিগেড নিয়ে মানুষের মনে একটা উদ্দীপনা জাগিয়েছেন। কিন্তু 14 বছর ক্ষমতায় না থাকা একটা রাজনৈতিক দল যেভাবে ক্ষমতায় থাকতে ব্রিগেড ডাকতেন এবং ব্রিগেডে মানুষের জমায়েত করতেন, আর ক্ষমতায় না থেকে 14 বছর ক্ষমতায় না থেকে আজকে ব্রিগেডের যে ধরনের ব্রিগেডের সভাটা হলো, আশানুরূপ হয়নি, একদমই হয়নি, কিন্তু তবুও চেষ্টা তারা করেছেন। আমি এইটুকুই শুধু সাম আপ করবো, কিন্তু সাম আপ করতে গিয়ে আমার মনে হলো আজকে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীকে আমি সরাসরি এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই ব্রিগেডের রেজাল্ট কি 2026-এর বিধানসভা নির্বাচনে পড়বে? ব্রিগেড তো এর আগেও ভরেছে, ব্রিগেড এর আগেও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড হয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেড হয়েছে। সেই ব্রিগেডে এই ব্রিগেডের থেকেও অনেক বেশি লোক হয়েছে, কিন্তু এবারের ব্রিগেডে যা লোক হয়েছে সেটা কি রিফ্লেকশন হবে শেষ পর্যন্ত ভোট বাক্সে? মোহাম্মদ সেলিম বলেছেন নিচে নেমে খেলতে হবে, অর্থাৎ গ্রাম স্তরে খেলতে হবে এবং বুথ স্তরে যেতে হবে। চেষ্টা করেছেন তিনি রাজ্যের সাধারণ সম্পাদক সিপিএমের, ফলত তিনি তাঁর দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন, কিন্তু আলটিমেটলি ভোটে তার রেজাল্টটা কী হবে? আমি সরাসরি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য শুনতে তাকে টেলিফোন করেছিলাম। আমাদের কাছে কি বললেন বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, শুন। ব্রিগেড হলো সিপিএম এর, অনেক আশা নিয়ে তারা ব্রিগেডটাকে অর্গানাইজ করলেন তাদের গণসংগঠনের নামে, কিন্তু সেরকম আশানুরূপ ভোট মানে জমায়েত কিন্তু চোখে পড়লো না। যাই হোক, এই ব্রিগেডের এফেক্ট কি 2026-এর নির্বাচনে কিছু পড়বে, কি মনে হয়? দেখুন, রাজনীতি তো মানে 1 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। ফলে রাজনীতির মানে চূড়ান্ত কথা কিছু মানে আজকে বলে দিলাম সেটা ঠিক নয়, কিন্তু গতি প্রকৃতি যদি আমি ধরি তাহলে কিন্তু মানে লেফটের কিন্তু 2026-এর নির্বাচনে কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। তার কারণটা খুব পরিষ্কার। পশ্চিমবাংলার রাজনীতি 21 সাল বা 2024 সালের লোকসভা নির্বাচনেও মানে অনেকটাই বলা যায় যে ধর্মীয় পোলারাইজেশনের জায়গা থেকে ভোট হয়েছে। সেই কারণে মুসলিমরা এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বিজেপিকে যাতে আটকানো যায়। আবার হিন্দুদের 54% 2021-এর বিধানসভায়, 2024-এর লোকসভা নির্বাচনের সময় 56% হিন্দুরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। ফলে আপনি যদি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দুটো ভোট যদি একত্রিত করেন, তাহলে দেখা যাচ্ছে যে 86-87% ভোট একাই এই দুটো দল পাচ্ছে। ফলে তৃতীয় পরিসরের জায়গা একেবারেই নেই। 2019 সাল থেকেই এটা লক্ষ্য করছি আমরা। 2019, তারপরে 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় মেজর নির্বাচনগুলো যদি তাকাই, তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রায় 86-87% ভোট এই দুটো দল মিলেই পাচ্ছে। ফলে সেই জায়গা থেকে তৃতীয় কোনো শক্তি, সেটা কংগ্রেস হতে পারে বা বামেরা হতে পারে, সারা রাজ্য জুড়ে কোনো প্রভাব ফেলবে আমার একেবারেই মনে হচ্ছে না। এবং ক্ষেত্র বিশেষ কিছু জায়গায়, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের মতন জায়গায় কংগ্রেসের কিছু মানে সিটে, কয়েকটা সিটে হয়তো কোনো প্রভাব থাকতে পারে, কিন্তু সামগ্রিক কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। দ্বিতীয় যেটা, সেটা আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা যদি আমাদের অভিজ্ঞতার নিরিখে দেখি, তাহলে পশ্চিমবাংলা কিন্তু আইডিওলজি বা ইস্যু ভিত্তিক যে রাজনীতি তার থেকে অনেক দূরে সরে এসছে। এই সরে আসাটা কিন্তু মানে শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস যে ঘাঁটিগুলো, অর্থাৎ ক্ষমতায় আসার পরেও মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কংগ্রেসের কাছেই রয়ে গেছিল,
এইগুলো দখল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুসলিম অ্যাপিচমেন্টের পার্ট হিসাবে ইমাম ভাতা শুরু করলেন, মুয়াজ্জিমদের ভাতা শুরু করলেন, মুসলিমদেরকে ওবিসি এ ক্যাটাগরিতে মানে নির্বিশেষে সবাইকেই অন্তর্ভুক্ত করলেন, এবং যে ধরনের আইডেন্টিটি মুসলিমদেরকে অ্যাড্রেস করলে সেটা রেড রোডের নমাজ থেকে বার্তা দেওয়া হোক মুসলিমদের জন্য, সরাসরি তিনি নেমে পড়লেন। এবং সেই অ্যাপিচমেন্টের যে পলিটিক্স, তারই কিন্তু কাউন্টার কে হিসাবে কিন্তু বিজেপি রাজ্য রাজনীতিতে প্রবেশ করলো খুব বড়ভাবে 2016 বিধানসভা নির্বাচনের পরে। 2016 বিধানসভা পর্যন্ত বাম কংগ্রেসই মূলত প্রধান বিরোধী শক্তি ছিল। 16 পর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিচমেন্ট পলিটিক্স এর বিপক্ষে কাউন্টার পলিটিক্স কিন্তু বিজেপি করতে শুরু করলো। এবং আজকে যদি আপনি পরিস্থিতি দেখেন, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের যেভাবে নির্যাতিত হয়েছে হাসিনার প্রস্থানের পর ইউনূস সরকারের আমলে, এবং সেই বাংলাদেশের হিন্দুরা যখন অত্যাচারিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস দল হিসাবে চুপ করে আছে। বিজেপির শুভেন্দুর নেতৃত্বে একের পর এক আন্দোলন গড়ে উঠছিল। সেই সময় কিন্তু হিন্দুদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছিল। এর পরবর্তী সময় মুর্শিদাবাদের ঘটনা, প্রথমে মালদার ঘটনা বৈষ্ণবনগরের, তারপরে মুর্শিদাবাদের ঘটনার কিন্তু পরিষ্কার আঙ্গুল দিয়ে প্রতিষ্ঠা করে যে সামহাও কিন্তু হিন্দুত্বের রাজনীতি একটা গতি পেয়েছে। আপনি জানেন 2024 লোকসভা নির্বাচনের পর যখন বিজেপির আসন সংখ্যা 18 থেকে নেমে 12-তে আসলো, এবং দলের মধ্যে একটা হতাশাই তৈরি হয়েছিল, কারণ দলের যে এক্সপেকটেশন ছিল 30-এর উপর আসন পাবে লোকসভায়, সেটা যখন তারা পেল না, তখন কিন্তু, এবং মনে রাখবেন এর মধ্যে গত 5 বছরে সেইভাবে বিজেপি দল হিসাবে তারা কিন্তু গণ আন্দোলনের মধ্যে ছিল না, রাস্তার আন্দোলনে ছিল না, একমাত্র শুভেন্দু ব্যতিক্রমী। কিন্তু দল হিসাবে অমিতাভ চক্রবর্তীরা দলকে, বিজেপিকে কখনোই রাস্তার আন্দোলনে নামায়নি, যেটা কৈলাস বিজয়বর্গীর আমলে কিছুটা ছিল, বা সুব্রত চ্যাটার্জিদের আমলে বা দিলীপ ঘোষদের আমলে ছিল। সেখান থেকেও কিন্তু দল সরে আসলো। কেবলমাত্র শুভেন্দুর নেতৃত্বে কিছু গণ আন্দোলন গড়ে উঠেছিল, সেটাও বিরাট সংখ্যা তা বলবো না। এইরকম একটা পরিস্থিতিতে যখন মনে হচ্ছিল যে সব 26-এ নির্বাচন একতরফা তৃণমূলের পক্ষে যাচ্ছে, সেইরকম পরিস্থিতিতে কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দুত্বের যে রাজনীতি, বা আরো পরিষ্কার করে বলে হিন্দু সংকটে আছে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে, সেটা হিন্দু হিন্দু ভাই ভাই একদম কোর উত্তরপ্রদেশের যে হিন্দুত্বের রাজনীতি, যোগীর মডেল যদি বলেন, সেইটা কিন্তু পশ্চিমবাংলায় অনেকটাই প্রভাব বিস্তার করেছে। শুভেন্দু অধিকারী সেটাকে কার্যকারী করবার চেষ্টা করছেন। ফলে একদিকে, আর উল্টো দিকে যদি দেখেন, ওয়াকফ আইনকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে তীব্র বিজেপি বিরোধিতা, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়। ফলে ওয়াকফকে কেন্দ্র করে মুসলিমদের আরো পোলারাইজেশন, আর এদিকে বাংলাদেশের ইস্যু বা ওয়াকফকে কেন্দ্র করে যে ধরনের হিংসা হয়েছে মালদা মুর্শিদাবাদের, তার প্রতিবাদে হিন্দুদের মধ্যে একটা জাগরণ আমি দেখতে পাচ্ছি। ফলে মুসলিম এবং হিন্দুরা দুটো ভাগে ভাগ হয়েই 2026-এর নির্বাচনে ভোট দেবে বলে আমি কিন্তু মনে করছি, আজকের দিনে অন্তত। কারণ মুসলিমরা এর আগে তৃণমূল কংগ্রেসকে কখনো 87 থেকে 90% মতন ভোট দিয়েছে, প্রতি 100 জন মুসলিম 87 থেকে 90 জন, 91 জন পর্যন্ত ভোট দিয়েছে 2021-এ। ফলে মুসলিমদের যে ব্যাপক তৃণমূলের সমর্থন আছে সেটা স্পষ্ট, দিনের আলোর মতন স্পষ্ট। আর অন্যদিকে অন্তত 50% উপরে, কখনো 54, কখনো 56% হিন্দুরা বিজেপির পক্ষে ভোট দিচ্ছে। এবং ইস্যু যদি দেখি, তাহলে অবশ্যই এই মুহূর্তে ধর্মীয় জায়গা থেকেই কিন্তু দুটো রাজনৈতিক দলই কোনো না কোনো ভাবে নির্বাচনে রাজনৈতিক ইস্যুকে কিন্তু তারা ফোকাস করছে। ফলে বামেদের যে রুটি রোজগারের লড়াই, বামেদের যে আইডিওলজির সামনে রেখে লড়াই, সেই লড়াই খুব একটা জায়গা পাবে বলে অন্তত 26-এ তো আমার মনে হচ্ছে না। ফলে 26-এর নির্বাচনে বিশেষ করে লেফটের ভোট আরো সিঙ্ক হতে পারে, আরো কমতে পারে, সেই সম্ভাবনা। ইতিমধ্যেই লেফটের দুটো প্রবলেম আমি দেখতে পাচ্ছি। একটা হলো আইএসএফ বেরিয়ে গেল। গত নির্বাচনে মুসলিমদের একটা অংশ লেফটকে সমর্থন করেছিল আইএসএফ থাকাতে। ফলে আইএসএফ চলে যাওয়ার ফলে মুসলিম ভোট আর কতটুকু থাকবে আমার ডাউট আছে লেফটের কাছে। আর একইভাবে কংগ্রেসের সাথে যদি গাঁটছড়া না বাঁধে,
তাহলে লেফট একেবারেই মানে বলা যায় যে দুর্বল অবস্থান তৈরি হবে। আইএসএফ, কংগ্রেস এবং লেফট মিলিয়ে যে একটা কম্বাইন ফোর্স 8-9% ভোট ছিল, সেটা কিন্তু আরো বেশি সিঙ্ক করবে যদি এরা আলাদা আলাদা ভাবে লড়াই করে। আপনার কাছে ফলে একটা, বিশ্ববাবু আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আইএসএফ কি একক শক্তিতে লড়াইয়ের কথা ভাবছে, না তৃণমূলের হাত ধরবে এই মুহূর্তে যা অবস্থা দেখছেন? দেখুন, এই মানে এই কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে যদি আগামী শনিবার দিন ব্রিগেডে একটা মুসলিমদের একটা সর্বভারতীয় মানে মুসলিম ল বোর্ডের তরফ থেকে ব্রিগেডে একটা জনসভা আছে, এই জনসভাতে আইএসএফ কি ভূমিকা নেয়, যদি সরাসরি পার্টিসিপেট করে তাহলে এবং তার পরবর্তী পর্যায়ে তারা আলাদাভাবে গণ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে কিনা। কারণ এটা মনে রাখবেন যে ওয়াকআপ আইনে প্রত্যাহারের দাবি সবচেয়ে বেশি জোরালো হওয়ার কথা আইএসএফ যদি দেখি যে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আমি বলবো যে আইএসএফ এর আলাদা কোনো শক্তি হিসাবে 26-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ কোনো শক্তি হবে না, বা তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক রেখেও মানে ভাঙড়ে জিততে পারে। ফলে এটা আরেকটু সময় লাগবে। ওয়াকআপ আইনে আইএসএফ এর ভূমিকাটা কি কিন্তু হয় আগামী কিন্তু কিন্তু বামপন্থীদের কাছ থেকে আইএসএফ সরে যাচ্ছে, এটা কনফার্ম আমার মনে হচ্ছে যে, আপনার মনে হচ্ছে? হ্যাঁ আমার মনে হচ্ছে যে পরিস্থিতি সেদিকে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে আইএসএফ হয়তো খুব বেশি মানে আগ্রহ দেখাচ্ছে না বামেদের সাথে থাকার ব্যাপারে। বামেরাও খুব একটা আগ্রহী নয় এই মুহূর্তে, অন্তত তাই মনে হচ্ছে। রাজনীতি আরো অনেক জল গড়াতে পারে, কিন্তু আমি আপনাদের বলবো বামেদের সমস্যাটা কোথায়। বামেরা এই যে ব্রিগেড করছে, প্রতিবার একটা আনুষ্ঠানিকভাবে একটা ব্রিগেড করছে, কখনো যুবদের নাম দিয়ে, কখনো মানে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, কখনো সিপিএম নিজে করছে। এই ব্রিগেড গুলো কিন্তু আমি আপনাকে বলছি, আপনার পাড়ায় যদি পোস্টার মারতে পারতো বাম কর্মীরা, মানে সিপিএম এর কর্মীরা, তাহলে আমি বলতাম বামেরা শক্তি ফিরে এসছে। আপনার পাড়ায় যদি মাইকিং করতে পারতো ওই ব্রিগেড না করে, তাহলে কিন্তু আমি বলতাম যে বামেরা আবার পুরনো শক্তি ফিরে পাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে, বামেদেরকে কিন্তু পাড়া স্তরে আর কোনো অ্যাক্টিভিটিতে দেখা যাচ্ছে না। তৃণমূলের সাথে সংঘর্ষ হবে, যেখানে হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে তারা সরে যাচ্ছে এবং তারা কিন্তু শান্তি কিনছে। কিন্তু যখন কোনো কেন্দ্রীয় মিটিং হচ্ছে, সেটা ব্রিগেড হতে পারে, সেটা অন্য কোথাও হতে পারে, সেইখানে কিন্তু বাম কর্মী যারা লেভি দেয়, যারা পার্টি সদস্য, তারা কিন্তু খুব আনন্দের সাথে চলে যাচ্ছে। কারণ সেখানে তৃণমূল আইডেন্টিফাই হওয়ার সম্ভাবনা নেই, তৃণমূলের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। ফলে সেখানে তারা কিন্তু জড়ো হচ্ছে এবং অনেক সেই জনতা দেখে অনেকেই মনে করছেন যে এই তো বুঝি সিপিএম রিভাইভ করলো। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে সিপিএম এর স্থানীয় স্তরে, সেটা কলকারখানায় সিটি হতে পারে, আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা হতে পারেন, বা আপনার পাড়ায় সিপিএম এর স্থানীয় নেতৃত্ব হতে পারে, তারা কিন্তু সরাসরি তৃণমূলের সাথে কনফ্রন্টেশনে জড়াতে চাইছে না, শান্তি কিনতে চাইছে, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকবো। কারণ তারা কিন্তু ওই পাড়াতে আপনার দেওয়ালে লেখন লিখতে চাইছে না, মিটিং করতে চাইছে না, মিছিল করতে চাইছে না, এবং কার্যত নির্লিপ্ত হয়ে সন্ধ্যাবেলায় অফিসগুলো খুলে কেবলমাত্র একটু গল্প গুজব করে আবার অফিস বন্ধ করে চলে যাচ্ছে। এই হলো গল্পটা। দ্বিতীয় সমস্যা সিপিআইএম দলে, সেটা হলো যে ধরুন এই মানে গরুর রচনা বলে না লাভ নেই। এই যে ধরুন আজকে ব্রিগেডে হলো, একটা গরুর রচনা টাইপ হলো। কেন আমি বলছি, এই সবকিছুই আপনি করবেন, মানে কেন্দ্র রাজ্য বিরুদ্ধে প্রত্যেকটা বিষয়েই আপনি কথা বলবেন, তাহলে বিশ্লেষক হয়ে গেলেন। রাজনৈতিক দলের 5টা বা 6টা কর্মসূচিকে নিয়ে, ধরুন আমার তো মনে হয় বামেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা কর্মসূচি নেওয়ার সুযোগ ছিল, যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরে রাজ্যে সেই পদগুলো পূরণ হচ্ছে না কেন, তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। এটা নিয়ে মোহাম্মদ সেলিমদের আমরণ অনশন করার কথা। কেন সার কিনতে গিয়ে কৃষকদেরকে কালো বাজারের সম্মুখীন হতে হচ্ছে, মানে 1600 টাকা বস্তার সারের দাম কেন 2600 টাকায় কিনতে হচ্ছে, কেন মানে ধানের সহায়ক মূল্য যা সেটা কৃষকরা পাচ্ছে না, এই প্রশ্নটা দ্বিতীয় একটা দাবি। এবং এইটাকে কেন্দ্র করে কৃষক সভার নেতারা যারা আজকে ভাষণবাজি করলেন, তাদের গান্ধী মূর্তি পাদদেশে বা ওয়াইস চ্যানেলে বসে আমরণ মানে করা কথা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হবেন 14 তলা থেকে নেমে আসতে, যেটা আরজি করে ডাক্তারবাবুদের ক্ষেত্রে প্রথম পর্যায়ে হয়েছিল। একইভাবে এরকম মানে ইস্যু, যে জ্বলন্ত ইস্যুগুলো আছে, সেই জ্বলন্ত ইস্যু 5টা বা 6টাকে নিয়ে যে নিজেকে আত্মত্যাগ করতে লাগতো, মোহাম্মদ সেলিমরা কিন্তু সেই আত্মত্যাগ করেন না। অর্থাৎ দিনের শেষে নিজেকে কষ্ট দিয়ে
মানে মানে শাসকের উপর চাপ তৈরি করা, শাসকের উপর চাপ তৈরি করে কোনো একটা বা দুটো দাবি যদি তারা আদায় করতে পারতেন, তাহলে মানুষ কিন্তু, সাধারণ মানুষ বুঝতো না বামেরা আমাদের জন্য আছে, বামেরা লড়াইয়ে আছে, বামেদের দ্বারাই সম্ভব এই সরকারকে পরিবর্তন করা। ফলে বামেরা কিন্তু তা না করে কি করছেন, কিছু পলিটিক্স অফ ডিসপ্লে করছেন, রাজনীতিতে কিছু প্রদর্শন করছেন এই ধরনের ব্রিগেড করে, তাতে লাভ কিছু হচ্ছে না। পাড়ায় স্থানীয় স্তরে কিন্তু তাদের কর্মী সমর্থকরা লড়াইয়ের মধ্যে নেই, তৃণমূলের ভয়ে, পুলিশের ভয়ে। একইভাবে তাদের নেতারা কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করে, নিজের জীবনকে বাজি রেখে যে আন্দোলন করা, সেই গণ আন্দোলনের মধ্যেও তারা নেই। থার্ড যে একই সাথে তাদের যে সমস্যাটা আমার বারবার মনে হয়েছে, তারা মানে ক্রমশ ডিফোকাসড হচ্ছে। কখনো মানে তৃণমূল বিজেপি দুটোকে সমান চোখে বলছে, কখনো তৃণমূলকে প্রধান শত্রু ভাবছে, তো কখনো বিজেপিকে প্রধান শত্রু ভাবছে। এখানে কিন্তু একটা মানে প্রবলেম বামেদের মধ্যে। যদি সত্যি পশ্চিমবাংলার সরকারকে বা তৃণমূল সরকারকে পরিচালনা মানে সরাতে হয়, তাহলে অল আউট তৃণমূলের বিরোধিতা করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন বামেদের বিরুদ্ধে করেছিলেন। সর্বাত্মক মানে বাম বিরোধিতা, সেরকম সর্বাত্মক তৃণমূল বিরোধিতা অবস্থান কিন্তু মোহাম্মদ সেলিমরা নিতে পারতেন না। তার ফলে তৃণমূল বিরোধী ভোটারদের মধ্যে একটা সংশয় হচ্ছে, সে হয়তো বাম সমর্থক মানুষ, কিন্তু যখনই দিল্লিতে গিয়ে মোহাম্মদ সেলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করছেন বা ওই ইস্যুগুলোতে তারা কনভার্জেন্ট হচ্ছেন, তখন তাদের মানে বাম সমর্থক কিন্তু তৃণমূল বিরোধী, তাদের মধ্যেও সংশয় তৈরি হচ্ছে। ফলে এটা আরেকটা ওদের প্রবলেম। এবং একই সাথে আমি আপনাকে বলতে চাই যে অল্প বয়সী নেতৃত্বকে ওরা তুলে এনেছিল, সায়ন ব্যানার্জি হতে পারেন, যে সমস্ত ক্যান্ডিডেটকে লোকসভা নির্বাচনেও তারা প্রার্থী করেছিলেন, শেষ পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকেই কিন্তু মানে কেতা দুরস্ত রাজনীতি যতটা করেন, অর্থাৎ টেলিভিশনে যতটা স্বচ্ছ বলতে পারেন, তারা কিন্তু মাঠে ময়দানের রাজনীতিতে ততটা নেই। ফলে যে ইয়ং লিডারশিপের নিয়ে একটা উচ্ছ্বাস বামেদের মধ্যে দেখা গিয়েছিল, সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছিল, মিডিয়ার মধ্যেও দেখা দিয়েছিল, সেই লিডারশিপ, সেটা মীনাক্ষী হতে পারে, সায়ন হতে পারে, আর বাদ বাকি যারা আছেন, তার মধ্যে কিন্তু মানে একেবারে মাটিতে লেগে থেকে কোনো একটা দাবি ছিনিয়ে নেওয়ার যে আদম্য চেষ্টা, সেটা পার্টির গঠন কাঠামোর জন্য পারে না অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে। কারণ ও এখনো সেই লোকাল কমিটি, জোনাল কমিটি, লোকাল কমিটির, জেলা কমিটির পারমিশন ছাড়া কোনো আন্দোলনে তারা সরাসরি নামতে পারে না স্বতঃস্ফূর্তভাবে। আর একই সাথে তাদের মধ্যে কিন্তু সেই সাহসটাও কিন্তু আছে বলে আমার কিন্তু একেবারেই মনে হয় না। তারা যতটা ভালো টেলিভিশনের বক্তা, তারা যতটা ভালো কেতাদুরস্ত বক্তা হিসাবে কোনো জনসভায়, কিন্তু মাঠের রাজনীতিতে কিন্তু তারা ততটাই স্বাবলম্বী নয়, অনেকটা পিছিয়ে আমার যেটা মনে হয়। সেখান থেকেও কিন্তু নতুন যে জেনারেশনটা আসলো, তাদের থেকেও কিন্তু কোনো প্রত্যাশা আমরা দেখতে পেলাম না। আমি সব শেষে যেটা বলবো যে দেখুন, এক তো মেরুকরণের রাজনীতির প্রভাব, সেখানে বামেদের এই মেরুকরণের রাজনীতির মধ্যে ঢুকে নিজের অবস্থান জোরালো করা 26-এর পক্ষে কার্যত অসম্ভব বলেই আমার মনে হচ্ছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে ওর মানে বিরোধী দল হিসাবে রাস্তার রাজনীতিতে পিছিয়ে থাকা, এবং বিশেষ করে স্থানীয় স্তরে যে রাজনীতি, একেবারে পাড়া স্তরে, আপনার বাড়ি আমার বাড়ির আশপাশের যে লড়াই, সেই লড়াইয়ের থেকে দূরে থাকা, শান্তি কেনার যে উদ্যোগ চলছে সিপিএম দলের মধ্যে, সেই শান্তি কিনে বউ বাচ্চা নিয়ে শান্তিতে আছে, কিন্তু তৃণমূলের সাথে সরাসরি লড়াইয়ে যেতে পারছে না, সেটা কারখানাতে হোক, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাতেই হোক, বা আমার আপনার পাড়াতেই হোক। এবং একই সাথে মানে রাজ্য স্তরে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে যারা নেতা আছেন, নিজের জীবনকে বাজি রেখে যে কোনো মানে গণ অনশনে যাওয়া, গণ আন্দোলনে যাওয়া, গিয়ে কোনো দাবি আদায় করে মানুষের সাথে কানেক্টিভিটি রিএস্টাবলিশ করা, সেখানেও কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। একই সাথে অল্প বয়সী যে সমস্ত সিপিআইএম এর নেতৃত্ব গড়ে উঠেছিল, মানে উঠে এসেছিল, সে তাদের মধ্যেও কিন্তু রাস্তার আন্দোলনের সেইভাবে স্পৃহা আমি দেখতে পাচ্ছি না। ফলে সব মিলে পার্টি, সিপিআইএম দল 26-এর নির্বাচনে যে বিরাট প্রত্যাশা তৈরি করলো এমন একেবারেই নয়। এই ব্রিগেড মূলত তাদের কর্মী সমর্থকরা এসছেন। এই কর্মী সমর্থকরা টোটাল ভোটারের কনটেক্সটে যদি দেখি 0.00 হয়তো 1%। ফলে সেটা তো আর ভোটে রিফ্লেক্ট হয় না। মাঠ ভরলেই ভোটের বাক্স ভরে, এমন কোনো ইঙ্গিত অতীতেও দেখা যায়নি, মানে এই ব্রিগেডের মধ্য দিয়েও দেখা গেল, এটা কিছুতেই বলা যাবে না। অনেক ধন্যবাদ।